পরমাণু বিদ্যুতের যুগে পা দিচ্ছে বাংলাদেশ, কিন্তু সেই যাত্রা কি মসৃণ হবে? এ নিয়ে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। সোভিয়েত ইউনিয়নের চেরনোবিলের কথা মনে আছে আপনাদের? এরকমই এক পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের তেজস্ক্রিয়তা ৩৯ বছরেও কাটিয়ে উঠতে পারেনি নগরটি, পারবে না ২০,০০০ বছরেও। তারপরও এমনই একটি স্পর্শকাতর রূপপুর পরমাণু কেন্দ্রে নিয়োগ দেওয়া হয়েছে কিছুই না জানা লোকদের, দেয়া হয়েছে পদোন্নতি পর্যন্ত। নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমও বিরক্ত এমন অপকাণ্ডে। ৩ পর্বের অনুসন্ধান ইউসুফ রানার আজ প্রথম কিস্তি। এই বিষয়ে বিস্তারিত জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, এমন স্পর্শকাতর একটি জায়গায় অভিজ্ঞতা ছাড়া বা কিছুই না জানা ব্যক্তিদের নিয়োগ দেওয়া তো হলো, এখন এক্ষেত্রে পরিণতিটা কি? সামনে কি বড় ধরনের কোনো দুর্ঘটনা বা বিপর্যয়ের আশঙ্কা করছেন আপনি? আপনার প্রতিবেদনটি দেখলাম, সেখানে চেরনোবিলের প্রসঙ্গ টানা হচ্ছে। সেক্ষেত্রে আসলে ঝুঁকি কমাতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? সামি, আপনি যেমনটি বলছিলেন যে বিদ্যুৎ কেন্দ্র, যেগুলো সাধারণ বিদ্যুৎ কেন্দ্র আছে, তেল ভিত্তিক এবং গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, সেগুলোর থেকে অনেক বেশি নিরাপত্তা দরকার হয় কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য। কারণ সেইখানে যদি কোনো কারণে কোনো একটি দুর্ঘটনা ঘটে, তাহলে এটি অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং এটি কিন্তু আমরা ইতিহাস থেকে এর আগেও দেখেছি এবং এই ক্ষতি কাটিয়ে উঠতেও কিন্তু শত শত বছর সময় লাগে এবং এটি একটি ভয়াবহ আকার ধারণ করে। তো আমাদের পাবনায় যে বিদ্যুৎ কেন্দ্রটি আছে, সেটি যদি কোনো কারণে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়ে, তাহলে কিন্তু শুধু যে পাবনা এলাকা ক্ষতিগ্রস্ত হবে বিষয়টা তা না, এটি হচ্ছে যে পুরো দেশের জন্য একটি পরিবেশগত ক্ষতির কারণ হবে এবং আর্থিকভাবে তো ক্ষতির কারণ হবে। কারণে ১ লক্ষ টাকারও বেশি টাকা খরচ করে এই প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে। আমি বিশেষজ্ঞদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে এই প্রতিবেদন তৈরি করার সময় তারা আমাদেরকে যেমনটি বললেন যে একটি পারমাণবিক স্থাপনের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা দরকার। এখন যেমন বিভিন্ন সংস্থার সদস্য, সেনাবাহিনীর সদস্য দিয়ে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটি দিয়েও কিন্তু পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে আমাদেরকে বিশ্লেষকরা জানিয়েছেন। তারা বলেছেন যে এর জন্য আলাদা ইন্টেলিজেন্স ব্যবস্থা থাকা দরকার, কারণ এই কেন্দ্রে ব্যবহৃত ইউরেনিয়াম যে চোরাচালান হবে না, কিংবা এই কেন্দ্রের ফিঙ্গারপ্রিন্ট যে অন্য কোথাও চলে যাবে না, এটার নিশ্চয়তা কে দিবে? এবং এখানে যে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে না, এটার নিশ্চয়তা বা কে দিবে? অথবা এখান থেকে যে বর্জ্য তৈরি হবে, সেই বর্জ্যটা যথাযথভাবে ডাম্পিং করা হবে কিনা, এই বিষয়গুলো এটার সাথে জড়িত। এবং এই কেন্দ্রের যে নিরাপত্তার বিষয়টা, সেটি কিন্তু অনেক বড় একটি ইস্যু এবং সেখানে দক্ষ মানুষ দিয়ে পরিচালনা করা ছাড়া কোনো বিকল্প নেই। এবং এই কেন্দ্রে যদি সামান্যতম ত্রুটি হয়, এটার কারণে কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আমাদেরকে এই খাতের যারা বিশ্লেষক আছেন তারা জানিয়েছেন। এবং আমরা ইতিহাস ঘাটলেও কিন্তু আপনি যেমন চেরনোবিলের ঘটনা আমরা প্রতিবেদনেও উল্লেখ করেছি, এটা কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। এবং এই খাতে কিভাবে কর্তৃপক্ষ একবারেই অদক্ষ লোক বা কিন্তু যারা দক্ষ না তাদেরকে নিয়োগ দিচ্ছে, সেটি কিন্তু প্রশ্নবিদ্ধ। নিশ্চয়ই ইউসুফ, আরেকটি যেটি বিষয়, আপনার এই প্রতিবেদনের মাধ্যমে দুর্নীতি অনিয়মের তথ্য তো জানাজানি হলো, এখন আসলে যাদের বিরুদ্ধে অভিযোগগুলো উঠেছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? আপনি জানতে পেরেছেন সে বিষয়ে? সামিয়া, আপনি যেটি বলছেন, রাজধানীর মৌচাকে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে একটি প্রাইভেট কারের ভেতর থেকে 2 যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া গেছে, চালক জাকির হোসেন, আরেকজন মিজান। দুজনের বাড়ি নোয়াখালীর চাটখালীর ধোবাতলিতে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ ও একাধিক গোয়েন্দা সংস্থা। রবিবার ভোর 5:40 সিসিটিভি ফুটেজে দেখা যায় ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বেসমেন্ট 2-তে একটি প্রাইভেট কার ধীরে ধীরে প্রবেশ করছে। 24 ঘন্টারও বেশি সময় ধরে একই জায়গায় দাঁড়িয়ে থাকা গাড়িটি নজরে আসে নিরাপত্তা কর্মীদের। সোমবার বেলা 11টার দিকে তারা গাড়ির কাছে গেলে ভেতর থেকে বের হয় তীব্র দুর্গন্ধ। গাড়িটি তখন তালাবদ্ধ। গাড়িতে আমি কথা বলছি সেফলি ড্রাইভারের সাথে, এরপরে কেউ ছিল কি ভিতরে তা আমরা দেখিনি বা খেয়ালও করিনি। 12 ঘন্টা 24 ঘন্টা যখন পেরিয়েছে, গাড়িটা কেন যাচ্ছে না, তখন আমরা রেজিস্টার খাতায় চেক করি দেখে আজকে আমাদের সিকিউরিটি ইনচার্জ উনি নিজে গিয়ে ওখানে দেখলো যে 2 জন লোক শুয়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে র্যাব, পুলিশ ও সিআইডি। লক ভেঙে গাড়ির ভেতর থেকে বের করা হয় 2 জনের মরদেহ। পুলিশ জানায় গাড়ির মালিক সৌরভ, চালক জাকির ও সঙ্গী নিজাম। গাড়ি পার্ক করে বেরিয়ে যান মালিক সৌরভ। এটি পরিকল্পিত হত্যা নাকি অন্য কোনো ঘটনা তা জানা যাবে তদন্তের পর। এখানে তাদের একটা রিলেটিভ এখানে
সিরাজুল ইসলাম মেডিকেলে ভর্তি আছে, তাকে নেওয়ার জন্য। এরপরে এই দুইজনকে রেখে মালিক চলে যায়। আমরা আসলে এটার একটু বিস্তারিত তদন্ত করে তারপরে বিস্তারিতটা আমরা বলতে পারবো। মৌচাকের এই মেডিকেল বেজমেন্টে রহস্যজনক লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও নানা গুঞ্জন। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। এই বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন। রাকিব, নতুন আর কি তথ্য পেয়েছেন এ ব্যাপারে বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে হচ্ছে এই সিরাজুল ইসলাম মেডিকেল অ্যান্ড কলেজ হাসপাতালে কিন্তু দুই ব্যক্তির মরদেহ হচ্ছে উদ্ধার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিকেলে এই দুইজনের মরদেহ উদ্ধার করে ফরেনসিক প্রতিবেদন তৈরি করার জন্য তাদের আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সিআইডি এবং র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও কিন্তু এখানে এসেছেন। আপনাকে একটা বিষয় একটু জানাতে চাই, আসলে এই যে দুইজনের মরদেহ আসলে অর্ধেক পচে গেছে আর অর্ধেক আছে, এই অবস্থায় আসলে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এখানে যারা সিকিউরিটির দায়িত্বে ছিলেন তারা কিন্তু আসলে এখানে স্থানীয় পুলিশকে আসলে জানানোর পরে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ এসে তারপর হচ্ছে এই দুইজনকে গাড়ির ভেতরে আসলে দেখতে পায়। তো এখনকার অবস্থা যদি বলি তাহলে এখানে আসলে এই যে নিহত যে দুইজন মারা গেছে অথবা যাদের ডেড বডি এখান থেকে উদ্ধার করা হয়েছে তাদের পরিবারের সদস্য দুজন ব্যক্তি এখানে এসেছেন কিছুক্ষণ আগে। একজন হচ্ছে যেই সঙ্গী মিজান ছিলেন গাড়ির ভেতরে, মানে জাকির হোসেন যিনি হচ্ছে গাড়ি চালক, এবং আরেকজন হচ্ছে মিজান। এই জাকির হোসেন এবং মিজানের হচ্ছে আত্মীয় স্বজনের ভিতরে দুজন ব্যক্তি এখানে এসেছেন। তারা বলেছেন যে সবশেষ কালকে দুপুরে তাদের সঙ্গে আসলে মিজান এবং জাকিরের আসলে কথা হয়েছিল, এরপরে কি ঘটেছিল আসলে তারা জানেন না। আরেকটা বিষয় একটু জানাতে চাই যে এই দুজনের আসলে মৃত্যু ঘিরে কিন্তু আসলে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে, রহস্য তৈরি হয়েছে। তবে রহস্যর জট খুলতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা কিন্তু কাজ করছেন। তারা আমাদের যেটা জানিয়েছেন যে এই রহস্যর জট খুলতে এবং যদি হত্যাকাণ্ড সংগঠিত হয়েই থাকে, যদি হত্যার শিকার তারা হয়ে থাকেন, এর পেছনের মোটিভ কি সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন, এমনটা কিন্তু তারা আসলে আমাদের জানিয়েছিলেন। তবে এখন পর্যন্ত আসলে এই যে তাদের হচ্ছে যে তারা যে মারা গেছেন, তাদের যেই অর্ধগলিত যেই মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এই ঘটনার আসলে পেছনের যে কারণগুলো সেই কারণগুলো এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদের আসলে ক্লিয়ার কোনো মেসেজ দিতে পারেনি। তারা বলেছেন যে আসলে একটা ফরেনসিক প্রতিবেদন তৈরি করা হয় প্রথম পোস্টমর্টমের পর, সেই প্রতিবেদন হাতে আসার পর আসলে তারা এই হত্যাকাণ্ড কি না অন্য কিছু সেটা আসলে তারা বলতে পারবেন। আপনাকে একটা বিষয় একটু জানাতে চাই, এই দুইজনের আসলে পরিচয় কিন্তু ইতিমধ্যে কিন্তু পুলিশ শনাক্ত করেছেন, এবং এরা সবাই কিন্তু হচ্ছে আসলে নোয়াখালীর বাসিন্দা এবং নোয়াখালীর চাটখিলে তাদের বাড়ি। এবং এখানে যে ভর্তি রোগী রয়েছেন যাকে নিতে মূলত এই জাকির এবং হচ্ছে মিজান এসেছিলেন, তারও বাড়ি কিন্তু নোয়াখালী। অর্থাৎ হচ্ছে ভাড়ায় চালিত, তারা ভাড়ায় তাদের আসলে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আসলে তারা এসেছেন, এমনটা কিন্তু আসলে পুলিশ আমাদের জানিয়েছেন। তো এখন তাদের আসলে এখানে যখন আসছে গতকালকে আমরা সিসিটিভির ফুটেজে দেখেছি যে সিসিটিভির ফুটেজে এই যে প্রাইভেট কারটি রয়েছে সেটি আসলে কালকে এই বেসমেন্টের দিকে আসলে পার্কিংয়ের ভিতরে আস্তে আস্তে ধীরে ধীরে ঢোকে এবং ঢোকার পর আসলে একটা জায়গায় স্থায়ীভাবে তাদের হচ্ছে পার্কিং করে রাখা হয়। এর পরবর্তী টাইমে আসলে কি ঘটেছিল সেই বিষয়ে আসলে এখানে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন অথবা হাসপাতালের সিকিউরিটির দায়িত্বে ছিলেন তারাও কিন্তু সঠিক কারণ আমাদের বলতে পারেনি। সব কিছু মিলিয়ে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের যেটা জানিয়েছেন যে তদন্ত চলছে, আসলে তদন্তের পরই এই ঘটনার আসলে মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব। এই ছিল মৌচাক থেকে আমার কাছে সবশেষ। রাকিব হোসেন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কাকে ভোট দেবেন এই প্রশ্নে দেশের সিদ্ধান্তহীন ভোটারের সংখ্যা বেড়েছে। বেসরকারি একটি জরিপ অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এ ব্যাপারে সিদ্ধান্তহীন 48.50%। গত বছরের অক্টোবর এই সংখ্যা ছিল 38 জন। আর কাকে ভোট দেবেন তা বলতে চান না 14.40% মানুষ। আর ভোট দেবে না বলেছেন 1.70%। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ BIGD পালস সার্ভে 3 এর ফলাফলে এমন চিত্র উঠে এসেছে। আর আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দেবে 12%, 10.40% জামায়াত এবং 2.80% এনসিপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। 8 মাস আগে গত অক্টোবরে একই প্রশ্ন করা হলে 16.30% মানুষ বিএনপি, 11.30% জামায়াত ও 2% মানুষ এনসিপিকে ভোট দেবেন বলে জানিয়েছিলেন। অর্থাৎ 8 মাস পর বিএনপি ও জামায়াতের ভোট কিছুটা কমেছে আর এনসিপির ভোট সামান্য বেড়েছে। জরিপে গত অক্টোবরে 8.90% মানুষ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা বলেছিলেন, সেটি এখন কমে হয়েছে 7.30%। এর বাইরে জাতীয় পার্টির ভোট
0.70% থেকে 0.30%, অন্যান্য ইসলামী দলের ভোট 2.60% থেকে নেমেছে 0.70%। কাকে ভোট দেবেন এই প্রশ্নে দেশে সিদ্ধান্তহীন ভোটারের সংখ্যা বেড়েছে। বেসরকারি একটি জরিপ অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এ ব্যাপারে সিদ্ধান্তহীন 48.50%। এছাড়া নির্বাচনে বিএনপিকে ভোট দেবে 12%, 10.40% জামায়াত এবং 2.80% এনসিপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। এসব বিষয়ে বিস্তারিত জানাতে অনলাইনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আসিফ মাহমুদ শাহান। আসিফ মাহমুদ শাহান, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নির্বাচিত সংবাদে আজকের আয়োজনে। এই যে আমরা জরিপটির কথা বলছিলাম, গেল 10 মাসে সিদ্ধান্তহীন ভোটারের সংখ্যা বেড়েছে। গেল 10 মাসে এমন কি হলো যে আরো বেশি সংখ্যক মানুষ ভোট দেওয়ার ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছেন? ধন্যবাদ আপনাকে। আমরা যদি হচ্ছে গিয়ে আমরা তো এই জরিপটা যখন করেছি, এটা তো করলাম হচ্ছে জুন মাসে, এর আগের জরিপটা হয়েছিল অক্টোবরে যদি আপনি দেখেন, তখন আমরা দেখেছিলাম হচ্ছে যে পরিমাণ প্রায় 37 বা 38% মানুষ সিদ্ধান্তহীন ছিল, সেটা এখন বেড়ে 48% এসে দাঁড়িয়েছে। এর একটা বড় কারণ হচ্ছে, আপনি যদি দেখেন যে আমরা দেখেছি যে বিএনপির যে ভোট যারা বলছে, যারা মানে এখন অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন, তার মধ্যে 16% এর আগের বার বলেছেন বিএনপিকে ভোট দেবেন, সেটা কমে 12-তে দাঁড়িয়েছে। জামাতেরটা 11 সামথিং ছিল, সেটা কমে 10.40-তে দাঁড়িয়েছে। তার মানে মোটামুটি এইটা যে বিএনপি একটা বড় অংশের ভোটার যারা আগে বলেছেন বিএনপিকে ভোট দেবেন, তারা এখন সিদ্ধান্তহীন এই জায়গাটায় চলে গেছে। এবং একই সাথে জামাতের ক্ষেত্রেও সামান্য কমেছে। তার মানে এই যে সিদ্ধান্তহীনতা, তার মানে ভোটারদের একটা বড় অংশ যারা এর আগে ডিসাইডেড ছিলেন যে এই দলগুলোর কোন একটা দলকে ভোট দিবেন, সেইখান থেকে তারা একটু সরে এসেছে। এখন এই সরে আসার কারণ কি হতে পারে, আপনার ওই প্রশ্নের যদি যাই, এটার ব্যাখ্যা বিভিন্ন রকম হতে পারে। এর মানে যে এই যে তারা যেরকম সম্পূর্ণ হাল ছেড়ে দিয়েছেন বিএনপির উপরে, এটা নাও হতে পারে। আমরা পলিটিক্যাল সায়েন্সে একটা জিনিস বলি যে স্পাইরাল অফ সাইলেন্স, যে ঘটনাটা এখানে ঘটেছে, যেটা হতে পারে এখানে, যে যারা আগে বিএনপিকে ভোট দিতে চাচ্ছিলেন, আগ্রহী ছিলেন, তারা খুব সম্ভবত এখন একটু আনকমফোর্টেবল ফিল করছেন তাদের চয়েসটা জানা। এটার একটা কারণ এটা হতে পারে যে গত 7-8 মাস ধরে আমরা যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত অভিযোগ বিএনপির বিরুদ্ধে শুনেছি, এইটার হয়তো একটা ইম্প্যাক্ট তাদের উপর পড়েছে। এইটা একটা ব্যাখ্যা হতে পারে। সো অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট, এর মানে কিন্তু এই না যে তারা বিএনপিকে ভোট দেবেন না, কিন্তু তারা এনথুজিয়াস্টিকলি বা উৎসাহ নিয়ে বিএনপিকে ভোট দেওয়ার ব্যাপারটা তারা যত স্পষ্টভাবে বলতে পারছিলেন, সেটা হচ্ছে কি তারা বলতে পারছেন। আবার একই কথা অন্যান্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। এবং আপনারা যদি আমাদের যে সার্ভেটা সেটার দিকে তাকান, তাহলে দেখবেন যে রাজনৈতিক যে সিস্টেম আছে, রাজনৈতিক অস্থিরতা, এই জিনিসপত্রগুলো নিয়ে মানুষের হতাশা বেড়েছে। মানুষজন মনে করছে রাজনৈতিক দিক দিয়ে দেশ ভালো দিকে যাচ্ছে না। তার মানে ওভারঅল রাজনীতিবিদদের উপরও মানুষের একটা আস্থাহীনতা দেখা যাচ্ছে। জি, আসিফ মাহমুদ শাহান, এই আস্থাহীনতার প্রসঙ্গে আসতে চাই একটু। বিগত সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে অন্য যে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কার্যক্রম অনেকটাই পরিচালনা করতে পারেনি, কিন্তু এখন তো তারা মাঠে রয়েছে। সেক্ষেত্রে তাদের এই 1 বছরের রাজনৈতিক কার্যক্রমের মধ্য দিয়েও কি জনগণের আস্থা অর্জন করতে পারেনি, এমনটা মনে করছেন আপনি? এখানে দুটো ব্যাপার আছে, দুইটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। একটা ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে আস্থাহীনতার জায়গাটা, এই রাজনৈতিক দলগুলোর আপনার গত 7-8 মাসের কার্যক্রম, আমরা চাঁদাবাজির অভিযোগ শুনেছি, সন্ত্রাসীর অভিযোগ শুনেছি, এই কারণে মানুষজন একটা আস্থাহীনতার জায়গা তৈরি হতে পারে। আরেকটা জিনিস একটু মনে করিয়ে দিই, যে আমাদের এই সার্ভেটা একই সাথে যেটা বলেছে, মানুষজন কিন্তু সংস্কারের ব্যাপারে খুবই আগ্রহী। 51% মানুষ বলছে যে তারা খুব গুরুত্বপূর্ণ সংস্কার চাচ্ছে। একই সাথে আমরা বলেছি প্রায় 17% মানুষ হচ্ছে গিয়ে জরুরি সংস্কারগুলো চাচ্ছে। একটা জিনিস যেটা হতে পারে, যে সংস্কারগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোর যে অবস্থান, যে তারা সংস্কারের ব্যাপারে ঐক্যমত্যে আসতে পারছেন না, বা ঐক্যমত্যে আসার পরেও অনেকগুলো নোট অফ ডিসেন্ট থাকার ফলে এই সংস্কারগুলো শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে কিনা, বা প্রশাসনিক সংস্কার বা পুলিশ বিষয়ক সংস্কার, এই জায়গাগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা আসছে না। এই ব্যাপারগুলো একটা আস্থাহীনতার সম্পর্ক তৈরি করতে পারে। তাহলে একদিকে রাজনৈতিক দলগুলোর যে পারফরমেন্স, সেইটা মানুষের আস্থাহীনতার জায়গায় আসতে পারে। দ্বিতীয়ত যে ব্যাপারটা যেটা বললাম, যে সংস্কার যেটা মানুষের প্রায়োরিটি, সেইটাতে রাজনৈতিক দলগুলোর যে অবস্থান, সেটাও হচ্ছে গিয়ে এই আস্থাহীনতার জায়গাটা তৈরি করতে পারে, যার একটা ওভারঅল ইম্প্যাক্ট করছে যে মানুষজন আর খুব এনথুজিয়াস্টিক্যালি, উৎসাহ নিয়ে আমি এই দলকে ভোট দেবো, এরকম কোনো একটা অবস্থানে যেতে পারছে। নিশ্চয়ই। জনাব আসিফ মাহমুদ শাহান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 নারী এশিয়া কাপের মূল পর্বে কোয়ালিফাই করে আজ রাতে দেশে ফিরছে নারী ফুটবল দল। সিনিয়র ও জুনিয়র এশিয়া কাপে কোয়ালিফাই করা দুই দলকেই 1 মাসের জন্য জাপানে ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা বাফুফের। এমনটাই জানিয়েছেন নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। পরিকল্পনা বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতার কথাও বললেন এই বাফুফে কর্তা। একই বছরে 2 সাফল্য, সেটাও এশিয়ান লেভেলে। দাপটের সাথে নিজেদের শক্তিমত্তা ও আগমনী বার্তা জানান দিয়েছে আফিদা ঋতুপর্ণারা। প্রথমবারের মতো বাংলাদেশ নারী ফুটবল দলের পাশাপাশি অনূর্ধ্ব-20 জাতীয় দলও খেলবে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে। লাল সবুজের মেয়েদের সামনে এখন দিগন্ত বিস্তৃত স্বপ্ন। এশিয়ান মঞ্চে ভালো করলেই মিলবে স্বপ্নের বিশ্বকাপের টিকিট। বড় মঞ্চে সাফল্য পেতে প্রয়োজন যথাযথ পরিকল্পনা ও তার সঠিক বাস্তবায়ন। এএফসি নারী এশিয়ান কাপ সামনে রেখে সেদিকেই নজর বাফুফের। এশিয়ান কাপে কাঙ্ক্ষিত সাফল্য পেতে কি পরিকল্পনা করেছে বাফুফে? জাপান ফুটবল ফেডারেশনের কাছে তো আমরা চেয়েছিলাম দুটো জিনিস, একটা হলো প্র্যাকটিস ম্যাচ আর একটা হচ্ছে ট্রেনিং। তো প্র্যাকটিস ম্যাচটা তো ওরা পারবে না, জানিয়ে দিয়েছে। ট্রেনিংটা আমরা করব। আজকে আমি আবার মেল করেছি জাপানকে যে সিনিয়র জুনিয়র বোথ আমাদের যে সামনে ফিফা উইন্ডো আছে অক্টোবর এবং নভেম্বর ডিসেম্বরে, সেটার জন্য আমি অলরেডি কথা বলেছি থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ফিলিপিনের সাথে। এশিয়ান কাপ বাছাইয়ের আগে ভালো প্রস্তুতির সুফল পেয়েছে বাংলাদেশ। এবার নতুন লক্ষ্য, যেখানে সফল হলে সুযোগ মিলবে বিশ্বকাপে। তবে পরিকল্পনা নিলেও আর্থিক সীমাবদ্ধতা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। যখনই ফাইন্যান্সিয়াল ব্যাপারটা আসে তখনই তো আসলে প্রবলেম তৈরি হয়। আমি এএফসি ফিফাতে কাজ করি, আমি জানি যে ফুটবল ফেডারেশন চলে গভর্নমেন্টের টাকায়, বাংলাদেশে সেটা নেই। বাংলাদেশের ফুটবল চলে স্পন্সরের টাকায়। আবারও আমি কর্পোরেট হাউসগুলোকে ইনভাইট করব যে আপনারা প্লিজ আপনারা আসুন এবং আমাদেরকে সাপোর্ট করুন। প্রতিনিয়তই নিজেদের ছাড়িয়ে যাচ্ছেন নারী ফুটবলাররা। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে দৃষ্টি এখন এশিয়ান মঞ্চে। আফিদা সাগরিকাদের সাফল্যই প্রমাণ করে বাংলাদেশের নারী ফুটবল আছে সঠিক পথেই। বাংলাদেশের উইমেন্স ফুটবল রাইট ট্র্যাকে আছে এবং কন্টিনিউয়াস গ্রোয়িং। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি নির্বাচিত সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.টিভি, ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।